সেই সভায় মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহসভাপতি শ্রী তাপস ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, শ্রী অসীম ভট্টাচার্য সদর আরবান ডিস্ট্রিক্টের যিনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। মঞ্চে উপস্থিত আছেন ডক্টর জওহরলাল সাহা, কনভেনার বিজেপি ইন্টেলেকচুয়াল সেল। প্রভারী আমাদের মাঝে রয়েছেন শ্রী সুব্রত চক্রবর্তী, শ্রী শ্যামল কুমার দেব, যার সভাপতিত্বে আজকের এই সভা, মন্ডল প্রেসিডেন্ট এই বর্দোয়ালি কেন্দ্রের, এবং উনি শ্রী শ্যামল কুমার দেব আমাদের সামনে ওনার স্বাগতিক ভাষণ রেখেছেন। এখানে উপস্থিত নিচে আমাদের সামনে মাঝে উপস্থিত আছেন শ্রীমতী অজন্তা ভট্টাচার্য, স্টেট সেক্রেটারি, ভারতীয় জনতা পার্টির রাজ্য জেলা স্তরের বরিষ্ঠ নেতৃত্ব, বর্দোয়ালি মণ্ডলের যারা সম্মানিত কর্পোরেটরগণ, শক্তি কেন্দ্র ইনচার্জ, ওয়ার্ড সভাপতিগণ, বুথ সভাপতি এবং বুথ সভাপতিগণ এবং সম্পাদক মহোদয় এবং কার্যকর্তাগণ বিভিন্ন স্তরে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে উপস্থিত থাকার জন্য। সর্বপ্রথম এখানে আমি বলবো যে আপনারা সবাই জানেন গতকালকের দিনেই আমাদের 2023-এ মানে 2 মার্চে আমাদের রেজাল্ট বেরিয়েছিল এবং আমাদের অনেকের মধ্যেই একটা সংশয় জাগিয়েছিল বা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে, যে এইবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসবে না। তো সেই দিনটা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। আজকেও যখন আমরা একটু পেছনের দিকে যখন সেই দিনটির বিশেষ করে ফটোর মধ্যে আমরা দেখি সমস্ত, তখন ওই দিনটির কথা মনে হয় যে মানুষ আমাদের উপর পুরো ভরসা ছিল, মাননীয় মোদীজির উপর ভরসা ছিল। তবেই আবার আমরা এত কিছু করার পরও সন্ধি ফন্দি বহুত কিছু হয়েছে, কিন্তু আমাদের হারাতে পারিনি। আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠতার নিরিখে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আমরা গঠন করেছি। এর জন্য আমি এখানে উপস্থিত তো আছেনই সমস্ত, এখন তো ত্রিপুরাবাসীকে আমার দিতে হবে, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু আমাদের মন্ত্রিসভা গঠন হয় কবে? 8ই মার্চ 2023-এ। তো 8ই মার্চ যেহেতু মন্ত্রিসভা গঠন হয় এবং সেই দিনই আমরা ফাইল সই করি প্রথম দিনই, এবং 8ই মার্চ শপথ গ্রহণ করার পরেই মানে আইনগতভাবে কিন্তু আমরা শুরু হলো ওই দিনটি আমাদের মানে কবে আমাদের সরকার শুরু হলো এবং সেই দিনটির আমরা পালন করি। দ্বিতীয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় বর্ষ পালন, এবং সেই উপলক্ষে আমি যখন আমাদের প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি মহোদয় শ্রী রাজীব ভট্টাচার্যের সাথে আমি কথা বললাম যে আমাদের সরকারের এত অ্যাচিভমেন্ট, এতগুলো কাজ আমরা করলাম, আর আমরা যদি মানুষের কাছে এগুলো না নিয়ে যেতে পারি তাহলে তো এমনিতেই চলে যাবে, আবার 3rd ইয়ার 4th ইয়ার 5th ইয়ার তো হয়ে গেল। কাজে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কেন্দ্রীয় সরকার 1.0 2.0 যেভাবে করে, উনি 9.0 10.0 এভাবে যে করে, আমরা কেন করব না? তো সেইভাবে আমরা বলে একদম করতে হবে আমাদের। তো সেই অনুযায়ী আমাদের মিটিং হয়, আমাদের যে কৃষ্ণনগরে আমাদের যে অফিস আছে, আমাদের সেন্ট্রাল অফিস, সেখানে আমরা বসলাম, কয়েক দফা আমরা বসেছি। আজকেও 7টার সময় মিটিং আছে। এর জন্য অনেককে আর আমি বললাম না বক্তব্য রাখার জন্য, কারণ এর মধ্যে আবার প্রথমে 6টা ছিল এবং শুনলাম 7টায়। তো সেখানে যেতে হবে। বিভিন্ন স্তরের আলোচনা হয়েছে, মোর্চা যারা আছেন মোর্চাদের নিয়েও কথা হয়েছে। এখানে মোর্চার বিভিন্ন মোর্চার আমাদের যারা নেতৃবৃন্দরা এখানে এসছেন, তো সেখানে একটা সার্বিক আলোচনা হয়েছে এবং লাস্টে এমএলএদের সাথে কথা হয়েছে, ইনক্লুডিং সমস্ত মন্ত্রীদের নিয়ে।
তো যে বিষয়ে কথা হয়েছে সাংগঠনিকভাবে তো চলছেই, যে লোক জমায়েত করতে হবে সেখানে, কিন্তু সমস্ত এমএলএ এবং মিনিস্টারদের দায়িত্ব দেওয়া হচ্ছে নিজ নিজ কেন্দ্রে, তাদেরও সেই দায়িত্ব নিতে হবে। তো অলমোস্ট সব জায়গায় সমস্ত এমএলএ এবং মিনিস্টারগণ যার যার কেন্দ্রে কিন্তু আলোচনা শুরু করে দিয়েছে। পার্টির থেকে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে ইনচার্জ করেছে, ডিস্ট্রিক্টে গিয়ে ওরা কাজও শুরু করেছে, মন্ডলও দেওয়া হয়েছে, 7টা মন্ডলেই দেওয়া হয়েছে। তো সেইগুলো তো চলবে, কিন্তু যারা এমএলএ তাদেরকেও বলা হয়েছে আপনারাও আপনাদের দায়িত্ব নিতে হবে। এই কারণেই কিন্তু আজকের এই বৈঠক। যখন আমি শ্যামলকে বললাম যে এরকম বলে, এত প্রথমে আমরা সকালবেলা ভেবেছিলাম করব, কিন্তু সকালবেলা বললো অনেকে বুথ প্রেসিডেন্টরা অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকে, তো এই সময়টা আমরা বেছে নিয়েছি। কিন্তু এখানে স্বাগত ভাষণে এবং আমার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র সাহেব এবং শ্যামলবাবু যখন বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শেষ বক্তা, প্রধান বক্তা, কিন্তু একটা খুশির খবর আপনাদের প্রথম আমি আপনাদের সামনে বলছি যে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি উনি আসছেন, কনফার্মেশন দিয়েছেন। এবং আমি আসার সময় গাড়িতে বসেই ওনার শিডিউলটা, আমি টেন্টাটিভ শিডিউল আমি পাঠিয়ে দিয়েছি, ওনাকে বলে দিয়েছে আমরা 11টার মধ্যে জমায়েত থাকবে। উনি ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে 12টার সময় চলে আসবেন, 12:10 এদিক সেদিক হবে, কিন্তু 1:30টার মধ্যে আমরা কমপ্লিট করব, কারণ রৌদ্র থাকবে, প্রখর রৌদ্র থাকবে। যারা বাইরের থেকে আসবে বা আমাদের যারা এখানে যারাই থাকবে, যাতে করে মানে বেশিক্ষণ না বসতে হয়, বক্তাও কম যেন থাকে। 3 জন বক্তা আজকে যেমন আমরা রাখলাম, কারণ এই ভাষণ ঠিক আছে, ভাষণ তো থাকবে, শুনবে মানুষ। আসল উদ্দেশ্য হচ্ছে যে উই আর অল ইউনাইটেড অ্যান্ড উই সাপোর্ট আওয়ার ভারতীয় জনতা পার্টির গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এজ আওয়ার পার্টি, এটা দেখানোর খুব প্রয়োজন। তো সেইভাবে কাজ চলছে। অনেকে সন্দেহ হচ্ছিল যে এটা বিবেকানন্দ ময়দানে হবে নাকি রবীন্দ্র ভবনের সামনে হবে। যখন কার্যকর্তাদের নিয়ে বসলাম আমরা, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের দিয়ে, তখন আমি দেখলাম ওদের যে জোশ, মানে আমরা যে এরকম জোশ তার থেকে বেশি জোশ ওদের মধ্যে। তখন আমরা ডিসিশন নিলাম না, হবে বিবেকানন্দ ময়দানে, কিন্তু যদি সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ দ্য ফিল্ড। তো আমি সেইভাবে আজকে কথা বলেছি যাতে ফিল্ডটা যদি কোনো সরকারি কোনো ইয়ে না থাকে তাহলে সেখানেই হবে। তো সেখানে আমরা করছি, এটা নিশ্চিত। আজকে 7টার সময় আরো কনফার্মেশন হয়ে যাবে। তো এটা একটা বড় খুশির বিষয় যে আমাদের, কারণ এই গভর্নমেন্ট যে এতদিন ধরে যে কাজটি করলো, 5 বছর প্লাস 2 বছর 7 বছর, তো এই গভর্নমেন্টের 2 বছর পূর্তি উপলক্ষে আমরা কাজ করেছি সেটা সার্টিফিকেট যদি আমরা আমাদেরটা দেই তাহলে সেটার কিন্তু সেইভাবে কিন্তু রিকগনিশন হয় না। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এসে বলুক যে এই গভর্নমেন্ট ভালো কাজ করেছে, তাহলে এটার কিন্তু আলাদা আরেকটা মর্যাদা আমরা পাবো। এর জন্যই এই চেষ্টা। আমি বারংবার আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অর্গানাইজেশনে সম্মানিত বিএল সন্তোষজির সাথে কথা বলেছি, উনিও আমাকে কথা বলেছেন। আমি নাড্ডাজির অফিসেও কথা বলেছি। আলটিমেটলি আজকে সকালেই আমাকে কনফার্মেশনটা দিয়েছে। তো সেই উপলক্ষে আজকে আমি ভাবলাম যে ওখানেই বলবো, কিন্তু যেহেতু এখানে মন্ডল সভাপতির বলছিলেন যে প্রধান বক্তা হিসেবে আমি থাকবো, তো এখানেই আমি ডিক্লেয়ার করে দিলাম। কালকে সাংবাদিকরা আমাকে অনেকে জিজ্ঞেস করছিল যে দিল্লি থেকে কেউ আসছে কিনা, তা আমি বললাম আসার চান্স আছে, কিন্তু যতক্ষণ ধরে কনফার্মেশন না আসবে না বলাটাই ভালো। এইভাবে আমরা বলি না, কারণ পরে দেখা হলো না। তো এখন পর্যন্ত এই কনফার্মেশনটা আমাদের দিয়েছে। আমাদের শহরের যেসব মন্ডলগুলো আছে, আমাদের সমস্যা কি, যখন আমরা আমাদের কার্যালয়ে বসি, আমরা যে কোনো প্রোগ্রাম হলে সবসময় ধরে নেয় যে শহর ভিত্তিক যে মন্ডলগুলো বা বিধানসভাগুলো আছে এখান থেকে লোক আসে না। বাইরের যে বিধানসভা সেখান থেকে বেশি লোক আসে। কয়েকজন বিধায়ককে জিজ্ঞেস করলে যে আপনার এখান থেকে কতজন আসবে, বলে কত লাগে, এরকমও বলে। কিন্তু আমাদের এইবারে আমাদের
আমার বিধানসভার থেকে যদি লোক যাওয়ার পরে আমিও এই কথাটা যেন আগামী দিন বলতে পারি কত লাগে, সেটা আমি বলতে পারি। কারণ এই কনফিডেন্স কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কনফিডেন্স আসতে হবে। কারণ আমি যা দেখলাম যে 100 করে যদি প্রতিটা বুথে আসে তাহলে 5,600 হয়। কাজে এই হিসাবটা কিন্তু মাথায় থাকতে হবে। এখন যদি বেশি হয় কোনো অসুবিধা নেই, তো ক্যালকুলেশনটা সেইভাবে রাখতে হবে। কোথাও যদি দেখা গেল 70 জন আসলো, আরেকটা জায়গায় 30 জন ডেভেলপ মানে সেখানে বেশি আসবে, এভারেজ 100, তবে গিয়ে ওই মাত্রাটা যেটা আমাদের মন্ডল প্রেসিডেন্ট বলল সেটা কিন্তু সম্ভব হবে। টার্গেট আমাদের প্রায় 40 থেকে 50 হাজার আমাদের টার্গেট আমরা রেখেছি, এবং যে কোনো জনসভা যখন হয় উপচিয়ে পড়তে হবে, এইরকম একটা ভাবনা, উপচিয়ে পড়তে হবে। আমরা এখন পর্যন্ত এই চিন্তা ভাবনা রেখেছি, এবং সেখানে যেটা মেয়র সাহেব বলার চেষ্টা করেছেন যে ডিসিপ্লিন খুব ইম্পর্টেন্ট। ডিসিপ্লিনটা যেন, কারণ অনেক পার্টি আছে, যদিও আমরা তাদের বিরুদ্ধে আমরা কথা বলি, অনেক পার্টির থেকে কিন্তু আমরা দেখি শিকার আছে, সেটা রিজিওনাল পার্টি হোক আর যাই হোক। ওরা কিন্তু একটা গাড়ি দিলাম, সেই গাড়ির মধ্যে যেখানে আমাদের কার্যকর্তারা দেখা গেল 7 জন থেকে 8 জন ওই গাড়িতে আসে, কিন্তু অন্য পার্টির যারা আছে দেখা গেল প্রায় 20 জন একই গাড়িতে চলে আসতে পারে। যাই হোক, এইগুলো নিয়ে আমরা কথা বলছি সব। তো কথা হচ্ছে যে মনে প্রাণে যদি না চায়, গায়ের জোর দিয়ে কাউকে আনা যাবে না, সেটা বুঝাতে হবে। আমরা এত কাজ আমরা করেছি এই 2 বছরে, বিশেষ করে এত বেশি আমরা কাজ করি, অনেক প্রবলেম আমরা সলভ করেছি, যেগুলো অনেক দিনের সমস্যা সেগুলো সলভ করছে, এখনো মানে চেষ্টা করছি আমরা। আগামীকাল আমি নর্থে যাব, সেখানে অনেকগুলো আমাদের ইভেন্টস সেখানে আছে, সেই ইভেন্টসগুলো আমি উদ্বোধন করব। এবং তাছাড়া কিছুদিন আগেও আপনি দেখেছেন বিভিন্ন জায়গায় আমরা এখানে এলএমকোর মাধ্যমে বিশাল করে আমরা এই যে আর্টিফিশিয়াল লিম্বস তৈরি করার নর্থ ইস্টার্ন জোনের মধ্যে প্রথম ত্রিপুরাতে কিন্তু এটা হয়েছে, এবং এখান থেকে এই যারা বৃদ্ধজনেরা আছে, দিব্যাঙ্গজনেরা আছে, তাদের এই ভূমি পূজন আমরা করেছিলাম। সেখানে এই ধরনের কারখানাতে প্রায় 4.8 একর জমিতে, সেখান থেকে যে 45 করোড় খরচা হচ্ছে সেখানে। তো আমাদের জন্য এটা সাংঘাতিক খুশির বিষয় যে এই ধরনের একটা যে পিএসইউ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এলএমকোর মাধ্যমে সেটা এখানে হচ্ছে, কারখানা হচ্ছে, আর্টিফিশিয়াল লিম্বস তৈরি হবে। সেগুলো আমাদের ত্রিপুরাতে শুধু না, নর্থ ইস্টে বা অন্য জায়গায়ও সেগুলো দেবে। আমরা কিছুদিন আগে এসডিএম অফিস, যেটা পুরনো এসডিএম অফিস, সেটা ভেঙে সেখানেও আমরা ভূমি পূজন করেছি। তো সব জায়গায় ভূমি পূজন এভরিডে আমার থাকে। এবারও যেখানে নর্থে যাব সেখানেও একই ঘটনা, এক জায়গায় ভূমি পূজন করলাম, আর মানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা অন্য জায়গার অনেকগুলো আমরা একসাথে উদ্বোধন করে ফেলি। জিরানিয়াতেও কিছুদিন আগে আমি করে এসেছি, প্রায় 7-8 জায়গায়। তো সর্বত্র এই ভারতীয় জনতা পার্টির উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এই কাজটা কিন্তু আমরা এখন করে যাচ্ছি। সমস্ত জায়গায় উন্নয়ন ছাড়া কোনো সম্ভব হবে না। কালকেও আমি ডক্টরস, যারা রিটায়ার্ড ডক্টরস অ্যাসোসিয়েশন, তাদের এখানে আমি বলছিলাম যে বহু রিটায়ার্ড ডক্টরস আছে, আমি ওনাদের কাছে আবেদন করলাম যে ডোন্ট সে ইউ আর রিটায়ার্ড, বিকজ ইউ সে আই এম রিটায়ার্ড বাট নট টায়ার্ড। আমি রিটায়ার্ড হয়েছি বাট নট টায়ার্ড। আমরা এখনো কাজ করার ক্ষমতা রাখি, আর ডাক্তারদের তো কাজ করার মানে শেষ নেই, জীবনের অন্তিম দিন পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন। তো এইভাবে এখানে আরেকটা কথা কিছুদিন আগে আমি বলেছিলাম যে 10,000-এর উপরে ত্রিপুরাতে আমাদের এইডস এর রোগীর সংখ্যা। তখন কথায় কথায় আমি বললাম জনপ্রতিনিধিরা সবাইকে, এখানে অনেকে জনপ্রতিনিধি আছে, যেখানে বসবেন বলবেন যে এইডস এর অ্যাওয়ারনেসটা খুব দরকার। অফিসিয়ালি তো বললে হবে না, অনেকে আছে লজ্জায় বলে না। তো এটা আমাদের সবাই সব জায়গায় গিয়ে গিয়ে যদি আমরা বলি, তাহলেই আমরা এইডস এর যে সংখ্যা, ঠিক আছে, এখন এখানে তো এডিকশনের সাথে আমরা চলছি, নেশা মুক্ত ত্রিপুরা সেটা করছি। পাশাপাশি যেমন ট্রাক ড্রাইভার্স আছে, বাইরের থেকে আসে, তাদেরকে প্রপারলি চেক আপ, ট্রেনে আসছে যাত্রী, তাদের কোথা থেকে কি হয়েছে আমরা তো জানি না এগুলো,
বা যখন আমাদের ফ্লাইটেও আসে, আমরা সেই জায়গাগুলো নেই আমাদের। যখন হসপিটালে পেশেন্ট আসে, অনেক সময় সাইন অ্যান্ড সিমটম দেখেও একটু সন্দেহ হয় যে এই পেশেন্টটা হয়তো HIV বা এইডস এর আক্রান্ত, তার একটা টেস্ট করিয়ে নিই। তো সব মিলিয়ে এক তো অ্যাওয়ারনেস, স্টুডেন্টদের আগে ছিল কলেজ এবং ইউনিভার্সিটিতে রেড রিবন ক্লাব আমরা করতাম, সেখানে ছেলে মেয়েরা করায়, অ্যাওয়ারনেস করায়। তা আমি বললাম এটা তো উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যখন কলেজে যায়, গতবার 1 বছর আগে গভর্নিং বডির মিটিং যখন হয়েছিল, তাই আমি বললাম আপনারা এটা চেঞ্জ করুন, নিচে নিয়ে আসুন, স্কুল লেভেলেও করুন, 9 থেকে 12 পর্যন্ত তাদেরকেও আপনারা অ্যাওয়ারনেসের রেড রিবন ক্লাব করুন। আমি এটাও বলেছি সমস্ত ক্লাব, বিভিন্ন সামাজিক সংস্থা, সেখানেও গিয়ে এর সম্পর্কে আপনারা কথা বলুন। লজ্জার বিষয় নেই, এগুলো বলতে হবে আপনাদের যে আক্রান্ত হতে পারে। যারা ফার্মেসির যারা আছে সেখানে আমরা বলেছি যে CCTV রাখানোর জন্য, যে কেউ গিয়ে বললো যে আমাকে একটা সিরিঞ্জ দিন, আমরা বলেছি যে প্রেসক্রিপশন ছাড়া যাতে কোনো অবস্থায় সিরিঞ্জ না দেয়। তো এই ধরনের আমি গতবারের যে বৈঠক গিয়েছিল আমি সেখানে বলেছিলাম, এবার দেখলাম এটা ইমপ্লিমেন্টেশন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটা মনিটরিং কে করবে? আবার HIV যদি হয়, যদি ঠিকভাবে তার ওষুধপত্র নেয়, তাতে কিন্তু অনেক তার যে ভাইরাল লোডটা যে হয় শরীরের মধ্যে সেটা কিন্তু অনেকটা কমে যায়, কিন্তু তার জন্য আসে না। এর জন্য মনিটরিং করার জন্য আমি বলছি তাদের যে নাম রেজিস্টার্ড হয়েছে, যারা আপনার দেখবেন, আমি জিজ্ঞেস করলাম যারা আপনার বিভিন্ন কি বলবো ওটাকে